ইসরাত জাহান ইসফা পরীর মতো সুন্দরী, ধবধবে ফর্সা রং, টুকটুকে লাল ঠোঁট, পাতলা লম্বা দেহ, উচ্চতায় ৫ ফুট ২ ইঞ্চি, বয়স ১৮ কি ২০ হবে। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে ইসফা। তার কোনো ভাইবোন নেই, এজন্য সবাই তাকে আদর করে। কাগজপত্রে তার নাম ইসমাত জাহান ইসফা হলেও ঘরে বাইরে ইসফা নামেই বেশি পরিচিত সে। অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার কিছুদিন পরেই সেকেন্ড ইয়ারের ছাত্র শামীমের সাথে ইসফার সম্পর্ক গড়ে ওঠে। প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে শুরু হয় নতুন বছর। সময়ের তালে তালে তাদের ভালোবাসা আরও গভীর হয়, শক্তভাবে গেঁথে বসে হৃদয়ের গহীন কোণে। একে অপরকে নিজের অস্তিত্বের অংশ বলেই মনে করে। ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। অতিবাহিত হতে থাকে জীবনের মুহূর্তগুলো। একসময় ইসফা অনুভব করে শামীম ওর কাছে গোপন কিছু পেতে চায়। বিয়ের আগেই কেড়ে নিতে চায় ওর মূল্যবান সম্পদটুকু। ইসফা বাধা দেয়, বলে বিয়ের পূর্বে এসব কিছুই হবে না। হতাশ কণ্ঠে শামীম প্রশ্ন করে, কেন নয় ইসফা? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। কদিন পর তুমি তো আমার বধূ হবেই, তাই এত বাধা কিসের শুনি? ইসফা মিনতিভরা কণ্ঠে বলে, শামীম, মেয়েদের এটুকুই হল অমূল্য সম্পদ। সতী মেয়েরা জীবন দিয়ে হলেও এ সম্পদ রক্ষা করে। দুঃখ করো না শামীম, আল্লাহ কবুল করে থাকলে কিছুদিন পর তুমি আমাকে একান্ত করে কাছে পাবে। তখন যা খুশি করিও, আমি একটুও বাধা দেব না। এখন তোমাকে বাধা দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমরা তো জানি না যে আল্লাহ আমাদেরকে স্বামীস্ত্রী হিসেবে সত্যিই কবুল করে নিবেন কিনা। যদি তিনি কবুল না করেন, তবে আমার অবস্থাটা কি দাঁড়াবে তা একটু ভেবে দেখেছ কি? বড় লোকের ছেলে শামীম কোনো কিছুর পরোয়া করে না সে। সুখে স্বাচ্ছন্দ্যে হেসে খেলে কৌশল খাটিয়ে জীবনটাকে আচ্ছামতো ভোগ করাই তার একমাত্র কাজ। এতে কার কি হল, কার কি গেল, এসব চিন্তা করার মানসিকতা নেই তার। তাই তো ইসফার কথা শেষ না হতেই সে বলে ওঠে, ইসফা, আমরা একে অপরকে ভালোবাসি। যে কোনো মূল্যে আমাদের এ ভালোবাসা চূড়ান্তে পৌঁছবেই। বিয়ে আয় বলে শামীম তার হাতের আংটিটা খুলে ইসফার আঙুলে পরিয়ে দিল। তারপর বলল, এই দেখো, আমি তোমাকে বধূ হিসেবে গ্রহণ করে নিলাম। এবার হলো তো? এখন তো আর বাধা দিতে পারবে না। শামীমের কথায় ইসফা আঁতকে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল। কাতর কণ্ঠে আংটিটা খুলতে খুলতে বলল, না শামীম, এভাবে আংটি পরিয়েই কাউকে বধূ হিসেবে গ্রহণ করা যায় না। শরীয়ত সমাজ কেউ এটা মানবে না। স্বামী স্ত্রী হতে হলে অভিভাবকদের সম্মতি, মানুষের সাক্ষী ও ইজাবকবুলের প্রয়োজন আছে। নয়তো তোমার পরিবার আমাকে অপবাদ দিয়ে তাড়াবে, আমার পরিবারও তোমাকে মেনে নেবে না। তখন মৃত্যু ছাড়া কোনো পথই খোলা থাকবে না আমার। এ বলে ইসফা আংটিটা শামীমের কোলে ফিকে মেরে হন হন করে চলে গেল। শামীম কিছুক্ষণ নীরবে বসে থাকে। ইসফাকে ভোগ করার বড় আশা নিয়ে এসেছিল সে। ভালোবাসার অভিনয় করে ইসফার হৃদয়ে যতটুকু আসন গেড়ে বসেছিল, তাতে তার একিন হয়েছিল ইসফা তাকে ফিরিয়ে দেবে না। কিন্তু ইসফার আচরণে সে দারুণ আশাহত হল। ভেতরের পশুত্বটা জেগে উঠল সাংঘাতিকভাবে। মনে মনে বলল, সুন্দরী, সহজভাবে যখন দেহদান করলে না, তবে তো কঠিন আমাকে হতেই হবে। স্মরণ রেখো, শামীমের জীবনে ব্যর্থতা নেই। সে কাম্য বস্তুকে যে কোনো উপায়ে হাসিল করেই ছাড়ে। পরদিন সকালে ইসফা কলেজে গেল। শামীম কয়েকবার তাকে ডাকল। ইসফা ফিরেও তাকাল না, দাঁড়াল না মুহূর্তের জন্যও। চলে গেল আপন কাজে। পরদিন সকালে ইসফা কলেজে গেল। শামীম কয়েকবার তাকে ডাকল। ইসফা ফিরেও তাকাল না, দাঁড়াল না মুহূর্তের জন্য। চলে গেল আপন কাজে। আজ কখন কি করতে হবে, কি কৌশলে উদ্দেশ্য সফল করতে হবে, সবকিছুর পরিকল্পনা আগেই সেরে এসেছে শামীম। সেই পরিকল্পনার অংশ হিসেবে এক পর্যায়ে সে ইসফার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়েছে ইসফা। সামান্য দুষ্টুমিতে এত বেশি চটে যাবে ভাবতেও পারিনি আমি।
আমাকে ক্ষমা কর লক্ষ্মীটি। ইসফা মূলত হৃদয় থেকেই ভালোবাসত শামীমকে। তাই সামান্য কথায় তার দিল পরিষ্কার হয়ে গেল। মায়াবী দৃষ্টিতে ঘাবড়াবার জন্যই তো অভিনয়টা করলাম বলে শামীমও হেসে উঠল। এরপর হাসি থামিয়ে বলল, ছুটির পর দেখা করো। একটু ঘুরতে যাব। অবশ্যই দেখা করব বলে ইসফা ক্লাসে চলে গেল। কিন্তু সে মোটেও বুঝল না যে তার ব্যাপারে কত ভয়ঙ্কর পরিকল্পনা এঁটে রেখেছে শামীম। বিকেলে ছুটি হতেই ইসফা ছুটে এল শামীমের কাছে। শামীম ওর মোটর সাইকেলটা নিয়ে আগেই অপেক্ষা করছিল। ইসফা কাছে আসতেই বলল, তাড়াতাড়ি উঠো, সময় খুব কম। আধা ঘণ্টা পর ইসফা পিছনে চড়ে বসতেই শামীম মোটর সাইকেল স্টার্ট দিল। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াল। লোকালয় ছেড়ে নির্জনে গিয়ে গল্পগুজব করল। সন্ধ্যার পূর্বে আবার তারা মোটরে চড়ল। শামীম বলল, দেখো ইসফা, কত ভালোবাসি তোমাকে। তোমার জন্য আজ আমার গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা মাটি করে দিলাম। আগামীকাল বন্ধুরা আমাকে গাল দিবে, কিন্তু তাতেও আমার কোনো পরোয়া নেই, কারণ আমি তোমাকে খুশি করতে পেরেছি। তোমার খুশির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সর্বদাই প্রস্তুত থাকি আমি। ইসফা পিছনে বসে তন্ময় হয়ে শুনছিল শামীমের কথাগুলো। এরই মধ্যে হঠাৎ সে লক্ষ্য করল শামীম পরিচিত পথ বাদ দিয়ে ভিন্ন পথ ধরে চলছে। এ ব্যাপারে শামীমকে কিছু বলতে গিয়েও বলল না। ভাবল, হয়তো এ পথে তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে। আমরা মেয়ে মানুষ কয়টা রাস্তায় বা চিনি। আরও কিছুক্ষণ চলার পর শামীম একটি একতলা বাড়ির সামনে এসে গাড়ি থামাল। বাড়িটির সম্মুখে একটি আধুনিক মডেলের মাইক্রো দাঁড়ানো। তখন সন্ধ্যা হয় অবস্থা। ইসফা হাসিমুখে জিজ্ঞেস করল, এ তুমি কোথায় নিয়ে এলে শামীম? এখানে তো আর কসমিনকালেও আসিনি, নতুন জায়গা দেখার মজাই আলাদা। শামীম মোটর থেকে নামতে নামতে বলল, আমার যেন কেমন কেমন লাগছে, বোকা মেয়ে কোথাকার। কেমন লাগার কি আছে? আমি তোমার সাথে আছি না, তা তো আছি। তবু ভয় ভয় লাগছে। তাই তো। হ্যাঁ তাই, ভয় পাওয়ার কিছুই নেই লক্ষ্মীটি। ওই যে বাড়িটা দেখছে না, সেটা আমার এক অন্তরঙ্গ বন্ধুর বাড়ি। ওর মা খুব ভালো মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন। একদিন তোমার কথা বললে তিনি তোমাকে দেখতে চেয়েছিলেন। চলো যাই, দেখা করে আসি। রাত হয়ে যাচ্ছে। সেখানে বেশি দেরি করব না। শামীমের প্রতারণা বুঝতে পারেনি ইসফা। তাই সে স্বাভাবিকভাবে বলল, চলো। দুজন ধীরে ধীরে ঢুকল সেই বাড়ির ভিতর। কিন্তু বাড়িতে লোকজনের তেমন আভাস না পেয়ে বুকের ভিতর কেমন ধুকধুকানি শুরু হল ইসফার। অপর রুম থেকে কেবল দু একটি কথার ক্ষীণ আওয়াজ থেমে থেমে শোনা যায়। ইসফা বিষণ্ণ মনে জিজ্ঞেস করল, এ যে দেখছি এক ভুতুরে বাড়ি। লোকজন কই? ওই তো ওই রুমে। শামীম হাসিমুখে জবাব দিল। সেই রুমটিতে গিয়ে ইসফা চমকে উঠল। ভীষণভাবে বুকটা কেঁপে উঠল ওর। দেখল ৫-৬ জন দুষ্ট প্রকৃতির যুবক নেশায় মত্ত ধকধক করে গিলছে বোতলের পর বোতল। কামনার আগুন ঠিকরে পড়ছে তাদের চোখ থেকে। পাশে রয়েছে ওদের নিজ নিজ অস্ত্র। শামীম এবার বিকট শব্দে হো হো করে হেসে উঠল। তার হাসির আওয়াজে খান খান হয়ে গেল সন্ধ্যার আবছা অন্ধকার। বল সুন্দরী, সহজভাবে তোমার কাছ থেকে একটু আনন্দ পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা দাওনি। তাই এ ব্যবস্থা করলাম। এতটুকু বলার পর শামীমের মুখে আবারও ফুটে উঠল একটা পৈশাচিক হাসি। সেই সঙ্গে হাসল। পাষণ্ড শামীম ইসফার কোনো কথাই শুনল না। সে তার আর্তনাদ ও আহাজারিকে হেসে উড়িয়ে দিয়ে মনের খাহেশ মেটাল। তারপর এক এক করে ইসফার সর্বনাশ করে চলল তার লম্পট বন্ধুরাও। ওদের পৈশাচিক আচরণে ইসফা একসময় জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন দুপুরে ইসফার জ্ঞান ফিরল। দেখল যে ঘরে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল সেটি সে ঘর নয়। পাশে একটি মেয়ে বসা। ইসফা মেয়েটিকে জিজ্ঞেস করল, আমি এখানে কেন? মেয়েটি মিটিমিটি হেসে বলল, বুঝতে পারছ না এটা কোন জায়গা? এটা হলো ওই জায়গা যেখানে অবলাসহায় নারীদের ইজ্জত অহরহ লুণ্ঠিত হয়। সেই সঙ্গে এও চিন্তা করল, শামীম যেহেতু তার জীবনের কিছুই বাকি রাখেনি, সবকিছুই কেড়ে নিয়েছে, দীর্ঘদিন যাবত সয়ত্নে লালিত ইজ্জতকে লম্পট বন্ধুবান্ধবসহ লুটেপুটে খেয়েছে, সুতরাং এ কলঙ্কময় জীবন রেখে আর কোনো লাভ নেই।
এসব কথা চিন্তা করে ইসফা সেখান থেকে পালানোর সুযোগ খুঁজতে লাগল এবং একসময় সুযোগ পেয়েও গেল। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সে যখন দেখল তার কাছে কেউ নেই, তখনই সে খুব কৌশলে বের হয়ে চলে এল এবং নিরাপদ দূরত্বে অবস্থান করে আত্মহত্যার পথ খুঁজতে লাগল। সন্ধ্যা হয়ে গেছে। ইসফা দিশেহারা। দূরে গাড়ি চলাচলের আওয়াজ শোনা যায়। সেদিক লক্ষ্য করেই দ্রুত হাঁটছে সে। কিছুক্ষণের মধ্যে সে চলে এল বড় রাস্তায়। ইসফা একবার মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ঝরাল। তারপর মাঝ রাস্তায় সোজা লম্বা হয়ে চোখ বুজে শুয়ে পড়ল। এমনভাবে শুইল যেন মৃত লাশ। খানিক পর একটি জিপ শো শো করে এগিয়ে এল। ইসফা ভাবল এখনই তার জীবন প্রদীপ চিরদিনের জন্য অস্তমিত হবে। অবসান ঘটবে কলঙ্কময় জীবনের। কিন্তু তার আশা পূরণ হল না। গাড়িটি ইসফার সামনে এসেই হঠাৎ শক্ত ব্রেক কষে থেমে গেল। গাড়িতে ড্রাইভারের পাশে বসা ছিলেন মাঝবয়সী এক ভদ্রলোক। নাম মঞ্জুরুল ইসলাম। এলাকায় তিনি মঞ্জুর সাহেব নামেই পরিচিত। প্রথমে গাড়ি থেকে ড্রাইভার নামল। সে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে বলল, একটি মেয়ে মানুষ স্যার, মৃত না জীবিত কিছুই বুঝতে পারছি না। এবার মঞ্জুর সাহেব নিজেই নেমে এলেন। গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইসফাকে। ডানলান দেখে বুঝলেন মেয়েটি জীবিত। তিনি ইসফার মাথায় স্নেহের হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে? কি তোমার পরিচয়? রাস্তায় শুয়ে আছো কেন? কথা বলো মা। মঞ্জুর সাহেবের মা ডাকে ইসফা। অবাক হয়ে গেল। মঞ্জুর সাহেব বুদ্ধিমান মানুষ। তিনি মেয়েটির এরূপ আচরণ ও কথাবার্তায় বুঝে নিলেন, নিশ্চয় সে তার কোমল হৃদয়ে এমন আঘাত পেয়েছে যার জন্য সে আত্মহত্যা করতে চাচ্ছে। তাই তিনি সঙ্গে সঙ্গে মেয়েটির প্রশ্নের জবাব না দিয়ে বললেন, তোমার প্রশ্নের জবাব পরে হবে মা, এখন গাড়িতে উঠো। ইসফা গাড়িতে উঠল না। তার কেবল একটাই কথা, আমি আর বাঁচতে চাই না। দেখতে চাই না আগামীকাল ভোরের সূর্য। মেহেরবানি করে আপনারা চলে যান। মঞ্জুর সাহেব ইসফাকে অনেক বুঝালেন। পিতার স্নেহ দিয়ে বিদ্ধ করলেন। বললেন, মা, তুমি আমার মেয়ের মতো। ইসফা এবার মাথা তুলে অশ্রুসিক্ত আঁখি দুটি বহুকষ্টে মেলে কাঁদতে কাঁদতে বলল, না চাচা, আপনি আমাকে বাড়ি নিয়ে যাবেন না। বাড়ি গেলে আমি নির্ঘাত আত্মহত্যা করব। এ পোড়া মুখ আমি আর আব্বা আম্মাকে দেখাতে চাই না। আপনি আমাকে এখানে নামিয়ে দিন, আমি অন্য কোথাও চলে যাই। মঞ্জুর সাহেব চিন্তা করে দেখলেন, মেয়েটিকে এভাবে রেখে গেলে তার সম্মুখ বিপদ হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া সে আবার আত্মহত্যা করে বসতে পারে। তাই তিনি বাধ্য হয়ে ইসফাকে নিজের বাসায় নিয়ে গেলেন।